ঘটনার পর সন্দেহজনক ১৯ জনের নামে করা হয় মামলা। অপতৎপর পুলিশ উল্টো দিকে এক ধাপ এগিয়ে চার্জশিট দিয়েছিল ১৯ জনের পরিবর্তে ২৫ জনের নামে। পরবর্তীতে উল্টো দিকে আরও এক ধাপ এগিয়ে ২০ জনের ফাঁসি আর ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। কেন এমন নজিরবিহীন জুডিশিয়াল ম্যাসাকার? আসলে কি দণ্ডপ্রাপ্ত ২৫ জনই ঘটনায় জড়িত? আর জড়িত না হলে আসামি বা হলো কিভাবে? নিশ্চয়ই কারো অজানা নয়, শেখ হাসিনার রেজিমে সচিবালয় থেকে একেবারে পতিতালয় পর্যন্ত প্রত্যেকটা নির্দেশ আসত গণভবন তথা ডিপ স্টেট থেকে। ঘটনার পর পুলিশের তৎকালীন আইজিকে কি করার নির্দেশ দেওয়া হয়েছিল শুনুন, বলার ভঙ্গিটা খেয়াল করুন। বুয়েটের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার সাথে সাথে খুব সকালবেলা আমি যখন খবর পেলাম, সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে, এবং সাথে সাথে আমি বলছি যে কোন রুম কোথায় কারা ছিল, যে কটা পড়ো সব কটা ধরে অ্যারেস্ট করো। সবগুলি কিন্তু যে কটা হাতে পেয়েছে সবগুলি কিন্তু অ্যারেস্ট করেছে। এটা তো আমি বিবেচনা করবো না। হাসিনার নির্দেশ মতো শুরু হয়ে গেল এলোপাথারি ধরপাকড়। পুলিশ কিন্তু মামলা হওয়ার আগেই কয়েক দফায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সন্ধ্যার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। তখন পুলিশের সাথে বুয়েটের ৪-৫ জন শিক্ষার্থীও ছিল, যারা সন্দেহজনক কয়েকজনের নাম দেয়। একই সাথে কয়েকজনের নাম বাদও দেওয়া হয়। যাদের নাম দেওয়া হয়েছে তাদের ব্যাপারে তারা ছিল সন্দিহান, আর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে তাদের ছিল আঞ্চলিক টান। ডিবি পুলিশ ছিল অপতৎপর। তারা সন্দেহজনক সবাইকে জড়িত ধরেই এগোতে থাকে। শুধু তাই নয়, ঘটনাকে নাটকীয় করে তুলতে আসামি বাড়ানোর দিকে মনোযোগ দেয়। আটককৃত নিরপরাধীদের ব্যাপারে ভাবার সময় কিংবা দায় কোনোটাই তাদের ছিল না। দ্রুত চার্জশিট প্রস্তুত করাটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। তারা ফেসবুক মেসেঞ্জার গ্রুপকে সিক্রেট মেসেঞ্জার গ্রুপ বলে নাটক করে। পরবর্তীতে দেখা যায় প্রত্যক্ষ সব সাক্ষীরাও এই মেসেঞ্জার গ্রুপেরই সদস্য। সাক্ষীদের জবানবন্দি এবং পোস্টমর্টেমের রিপোর্ট দেখলেই যে কেউ ধরতে পারবে এই পরিকল্পনার নাটক। এজাহারে ১৯ জন সহ মোট ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি, যেখানে সরাসরি জড়িত বলা হয় ১১ জনকে। বাকি ১৪ জনকে বলা হয় অন্যভাবে সম্পৃক্ত। কাউকে ছাড়া হয়নি হাসিনার নির্দেশে। নিশ্ছিদ্র চার্জশিট নিশ্চিত করতে সহায়তা নেওয়া ছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের, যা দেশের ইতিহাসে বিরল। এই মাহবুবে আলম পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে যে কতটা পটু তা কে না জানে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ ছিল হাসিনার পিওর ক্যাঙ্গারু কোর্ট। মামলা চলাকালীন সময়ে আদালতের নাটক ডিবির নাটককেও ছাড়িয়ে যায়। উল্টোপাল্টা বিচার করায় হাইকোর্টে ক্ষমাও চাইতে হয়েছে এই জল্লাদকে। রত্নগর্ভা আবরারের মা চেয়েছিলেন অপরাধের ধরন অনুযায়ী বিচার। পরে দেখা গেল মায়ের চেয়েও বেশি দরদ স্বজনহারা হাসিনা। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত মোট ২৫ জনকে শনাক্ত করেছে এডিটর। এই ২৫ জন আর সাজাপ্রাপ্ত ২৫ জন কিন্তু সেম না। এখান থেকে ৫ জনকে বাদ দেওয়া হয়েছে, আর ফুটেজের বাইরে থেকে ৫ জনকে ঢোকানো হয়েছে। একই ভূমিকা পালন করে কেউ হয়েছে সাক্ষী, কেউ হয়েছে ফাঁসির আসামি। ইসমাইল, অভি, সাইফুল আর গালিব হয়ে গেল সাক্ষী। এখন স্লোগান হোক, অপরাধীরা শাস্তি পাক, নিরপরাধীরা মুক্তি পাক। অথচ আইনে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে হয়, তা না হলে শাস্তি দেওয়া যায় না। এই মামলায় ১৯ জনের নামে এজাহার করা হয়েছিল। ১৮ জনকে পেলাম সিসিটিভি ফুটেজ থেকে, আর একজনকে ঢুকানো হলো যে কিনা সিসিটিভি ফুটেজেই নেই। প্রশ্ন হলো, সিসিটিভি ফুটেজ দেখা করা মামলায় সিসিটিভি ফুটেজে নেই এমন একজন ঢুকলো কি করে? কেই বা ঢুকালো? কেন ঢুকালো? তার বিরুদ্ধে সত্য তো দূরের কথা, কোনো প্রকার মিথ্যা অভিযোগও নেই। তবুও ডিবি তাকে চার্জশিটভুক্ত করে। পরবর্তীতে ক্যাঙ্গারু কোর্টে তার যাবজ্জীবন সাজাও হয়। মূলত এলোপাথারেই আটক হওয়াতেই সে অন্যায়ভাবে ৫ বছর যাবৎ জেলে আছে। এই ৫ জনের ৪ জনকে খুঁজে পায় ডিবি, তাদের সাক্ষী বানায়। পুলিশের কথা মতো সাক্ষী দিয়ে তারা স্থায়ী খালাস পায়। বিটুকে খুঁজে পাওয়া যায়নি বলে আসামিও না, সাক্ষীও না। এদের মতো একই ভূমিকা পালনকারী কিংবা আরও কম কয়েকজন নির্দোষ ছেলের নাম এজাহারে আসায় আজ তারা ফাঁসির আসামি। একই ভূমিকায় কিছু প্রমাণ দেখুন, তারা একই গ্রুপের মেম্বার।
গলায় গলায় ভাব করে আসা দুজনের একজন সাক্ষী আর অন্যজনের ফাঁসি। নেতা সাক্ষী, কর্মীদের ফাঁসি। হাসপাতালে নেওয়া দৃশ্যকে লাশ সরানোর কথা বলে আবরারকে বাঁচাতে চাওয়া কয়েকজন ছেলেকে নির্মমভাবে ফাঁসানো হয়েছে। সাক্ষী সাইফুলের জবানবন্দিতে তা স্পষ্ট। নির্দোষ একজন আফসোস করতেই পারে, চট্টগ্রামের ছেলে হলে হয়তো আজ ফাঁসির আসামি হতাম না, বড় ইঞ্জিনিয়ার হতে পারতাম। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান চট্টগ্রামের ছাত্ররা তাদের আঞ্চলিক পরিচয়ের কারণে আসামি না হয়ে সাক্ষী। স্ট্রেঞ্জ ব্যাপার মনে হচ্ছে। প্রত্যক্ষ সাক্ষীদের প্রায় সবাই চট্টগ্রামের। সিসিটিভি ফুটেজে আইডেন্টিফাই 25 জনের মধ্যে 20 জন চার্জশিটভুক্ত, 4 জন সাক্ষী আর বাকি একজন হলো বিটু। পুলিশ খুঁজে পায়নি বলে আজ সে আসামিও না, সাক্ষীও না। 2 বছর পালিয়ে থেকে 2021 সালে ক্লাসে ফিরলে আন্দোলন করা হয়। পুনরায় 2023 সালে ক্লাসে ফিরলে আবার আন্দোলন করা হয়। প্রশ্ন হলো, বিটু নির্দোষ হলে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হলো? কেন বারবার আন্দোলন করে হয়রানি করা হলো? আর যদি অপরাধী হয় তাহলে তার নাম বাদ দিল কে? বিটু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্ভুল চার্জশিটে নেই কেন? আসলে সুষ্ঠুভাবে তদন্ত করলে দেখা যাবে 25 জনের মধ্যে অনেকেই নির্দোষ। প্রকৃত দোষীরা সুস্পষ্ট হওয়া সত্ত্বেও এমনভাবে অভিযুক্তদের সংখ্যা বাড়ানো হয়েছে যেন এরা বইয়ের ছাত্র কিংবা মানুষই না, বরং একটা সংখ্যা মাত্র। শেখ হাসিনা মাত্র 37 দিনে চার্জশিট দিয়েছিল। বর্তমানে জনতার সরকার চাইলে 15 দিনে একটা তদন্ত করতে পারবে। প্রয়োজনে আবরার হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ থেকে প্রতিনিধি দল নিয়ে আসা হোক। দেশের সকল মানুষের মতো অভিযুক্ত নিরপরাধীদের পরিবারও ন্যায় বিচার চায়। অবশেষে বলবো, আবরার হয়ে গেল শেখ হাসিনা সহ অনেকের রাজনৈতিক প্রতীক। অথচ আবরার তো হওয়া উচিত ছিল ইনসাফের প্রতীক। কোনো অপরাধী যেন ছাড়া না পায়, আর কোনো নিরপরাধী ব্যক্তি যেন শাস্তি না পায়, আবার কোনো অপরাধী ব্যক্তি যেন তার অপরাধের চেয়ে বেশি শাস্তি না পায়। এটাই তো ইনসাফ।